খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এছাড়াও এই আরজিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জানাবো এখনকার বিশেষ সংবাদ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে দেখেই জনতার চোর চোর স্লোগান। আজও কর্মরতদের জুনিয়র ডাক্তারেরা। এবার আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। নির্ভয়া কাণ্ডের পর এত বড় আন্দোলন হয়নি। আরজিকর কাণ্ড নিয়ে বললেন অধীর চৌধুরী। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আইএসএফ, ভাঙড়ে মিছিল নওশাদ সিদ্দিকীর দলের। আরজিকর তদন্তে সিবিআই করছেটা কি প্রশ্ন তুলে সায়নী বললেন, নারী সুরক্ষায় কলকাতা প্রথম। চিকিৎসককে সপাটে জ্বর, রোগীর আত্মীয়ের। দিল্লির হাসপাতালে গভীর রাতে বসা আবারও পোস্ট নিরাপত্তা নিয়ে আড়াল করছে দুষ্টু চক্র। সিবিআইয়ের দিকে তাকিয়ে আরজিকর আন্দোলন প্রত্যাহার নয়, কর্মরতি চালিয়ে যাবে। রাত দখলের উদ্যোক্তাদের ডাকে মিছিল হলো কলকাতায়। উঠল অধিকার দখলে 3 দফা দাবি। কি সেই দাবিগুলো খারিজ করে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক? চিকিৎসক নিগ্রহে করা আইনের দাবি মানতে চায়নি মোদী সরকার। আরজিকর কাণ্ডে সিবিআই জোড়া তদন্তের অভিমুখ কোন পথে চলবে? আরজিকর কাণ্ডের বিরুদ্ধে চিকিৎসকদের কনভারসেশন। আগামীকাল মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে বিতর্ক, টানাপোড়েন। এছাড়াও ত্রিপুরা এবং বাংলাদেশে বন্যা বিপর্যয়ের পরিস্থিতি কোন দিকে? শুধু আরজিকর কেন, আপত্তিতেও বদলালো না পড়ুয়াদের স্লোগান। পিছু হটলেন তৃণমূল নেতা। ফাঁস করছেন না মমতা বিনীতের বিরুদ্ধে টালা থানায় অভিযোগ কৌস্তবের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, জানাবো এখনকার বিস্তারিত খবর। আরজিকর কাণ্ডে তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কিনারা কি আদৌ করে ফেলেছেন সিবিআই? প্রকাশ্য কিছু জানা যায়নি। তদন্তকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের জমা পড়া সিবিআই রিপোর্টও প্রকাশ করা হয়নি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এখনও কর্মরতি চালিয়ে যাচ্ছেন বিচারের দাবিতে। এর মধ্যে নতুন আলোড়ন আরজিকরের আর্থিক দুর্নীতি মামলা। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের দুর্নীতি তদন্তে নেমেছে সিবিআই। গত শনিবার তারা এফআইআর দায়ের করেছে। এরপরে গতকাল রবিবারই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ হাসপাতালের বেশ কয়েকজন আধিকারিক কর্মচারীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তল্লাশি চলছে সংশ্লিষ্ট একাধিক ব্যবসায়ীদের বাড়িতেও। হাসপাতালে পৌঁছায় তদন্তকারীদের একটি দল। আরজিকরের ফরেন্সিক শিক্ষক তথা সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশির পর তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তারা এও বলছেন, আড়াল থেকে সক্রিয় এক দুষ্টু চক্র দোষীদের আড়াল করছে, সুবিচারকেও বিলম্বিত করছে তারা। এই অভিযোগেই আগামী দিনেও কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্ত ঘোষণা করছেন আন্দোলনকারীরা। এর পাশাপাশি আজ সোমবার বিকেল 4:30 কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি গণ কনভেনশন ডাক দিয়েছেন তারা। কেন মেডিকেল কলেজ কনভেনশন? জবাবে আরজিকরের আন্দোলনকারীরা জানিয়েছে, যেহেতু আরজিকরে আধা সামরিক বাহিনী নিরাপত্তা রয়েছে, তাই কনভারসেশনের অনুমতি পেতে সমস্যা ছিল। তাই আরজিকরের বদলে মেডিকেল কলেজে ওই কনভারসেশন আয়োজন করা হয়েছে। এছাড়াও সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে একটাই কথা, আজ সোমবার মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল মঙ্গলবার নবান্ন অভিযান। আরজিকর কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এমনটাই ডাক দিয়েছে বলে কিছুদিন ধরেই প্রচার চলছিল সমাজ মাধ্যমে। পরে 3 ছাত্র সেই ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বড় আকারের 2টি মিছিল আগামীকাল মঙ্গলবার নবান্নের উদ্দেশ্যে যাবে বলে দাবি করেন। বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও যোগদানের আহ্বান জানিয়েছেন তারা। তবে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলই মিছিলে যোগ দেবে বলে জানায়নি। বিজেপি অবশ্য নানাভাবে নবান্ন অভিযানকে সাহায্য করবে বলে ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে আজ সোমবার দিনভর রাজনৈতিক মহলের নানা তৎপরতা দেখা যেতে পারে। সেই সঙ্গে অভিযানের প্রস্তুতির দিকেও নজর থাকবে। অন্যদিকে পুলিশও অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। আজ সোমবার সেই সব তথ্য পুলিশকে জানানোর কথা ছাত্র সমাজের। তারা আজ সোমবার একটি সাংবাদিক বৈঠক করবে বলেও জানিয়েছে। গতকাল রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এর তরফে দাবি করা হয়, ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানে এক হত্যায় ধর্ষণের অভিযুক্ত। তবে অভিযুক্ত ওই ছাত্র নেতা শুভঙ্কর হালদারের দাবি, তৃণমূল ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। ত্রিপুরায় বন্যায় গতকাল রবিবার মৃত্যুর সংখ্যা বেড়েছে 26 জন। শুধু বন্যার জলই নয়, ভূমিধস এবং জলে ডুবে মৃত্যু হয়েছে রাজ্যের বন্যা কবলিত 8 জেলার মধ্যে 6 জেলায়। আগের চেয়ে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও সিপাহীজলা জেলায় এখনও গোমতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্যদিকে বৃষ্টি কমলেও বন্যার পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি বাংলাদেশে। কোনো কোনো জায়গায় জল নামতে শুরু করেছে। তবে এখনও ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খারাপ।
খারাপ। গত শনিবার সন্ধ্যা পর্যন্ত সে দেশে বন্যায় 18 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা এবং পড়োশী রাষ্ট্র বাংলাদেশের বন্যা পরিস্থিতির দিকে নজর থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। তার অভিযোগ, আরজি করে মৃতা তরুণী চিকিৎসকের নাম ও পরিচয় প্রকাশ করে দিয়েছে মমতা ও বিনীত। বিজেপি নেতা কৌস্তবের অভিযোগ করছেন, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ খুন করা হয়েছে তরুণী ডাক্তারকে। 9 আগস্ট ইচ্ছাকৃতভাবে তার নাম ফাঁস করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েল। এর পিছনে তাদের উদ্দেশ্য ছিল। সেই ভিডিও ছড়িয়ে গেছে নেট মাধ্যমে। কৌস্তব আরও বলেন, একটি বাংলা টিভি চ্যানেল টেলিফোনে প্রতিক্রিয়া দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের নাম উচ্চারণ করেছিল। পরে সেই জায়গায় বিপ শব্দ দিয়েছে ওই চ্যানেল। জাতীয় ন্যায় সংহিতার 72 ধারায় অপরাধ করেছেন দুজনই। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের আর্জি করছেন কৌস্তব। এদিকে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। গত শনিবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও 4 জুনিয়র ডাক্তার এবং এক সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। এদিন সকালে সন্দীপ ঘোষের বাড়িতে অভিযান চালান সিবিআই। তার বিরুদ্ধে রয়েছে আর্থিক অনিয়মের অভিযোগও। এছাড়া সিবিআই দুর্নীতি দমন শাখা আরও 4টি জায়গায় পৌঁছেছে, যার মাধ্যমে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফরেন্সিক মেডিসিন এবং টক্সিলজি ডেমোক্রেটিক ডক্টর দেবাশিস সোমের বাড়িতেও রয়েছে। আরজিকর কাণ্ডের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ অবস্থান চালিয়ে যাবেন, জানালেন আন্দোলনকারীরা। তাদের দাবি, পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে হবে। তারা এই দাবি করছেন, অথচ সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। কেন সেদিন ভাঙা হয়েছিল সেমিনার হল, লাগোয়া চত্বর, তারও জবাব চেয়েছেন ক্ষুব্ধরা। তারা জানালেন, এমার্জেন্সি ওপিডি পরিষেবা সচল থাকবে। জুনিয়র ডাক্তাররা পরিষেবা দেবেন না, তবে জুনিয়র ডাক্তাররা সেই কাজেও ফিরবেন না। তাদের দাবি, যতদিন না সুবিচার পায় তারা কর্মবাদী আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দিল্লির হাসপাতালে এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল রোগীর আত্মীয়র বিরুদ্ধে। অভিযোগ, ওই চিকিৎসককে সপারে চড় মারা হয়েছে, করা হয়েছে গালিগালাজও। কলকাতায় মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর দিল্লির জুনিয়র চিকিৎসক নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন। সুপ্রিম কোর্টের আশ্বাসে কিছুদিন আগে কর্মবিরতি উঠেছে। তারপরে ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা খাস রাজধানীতে, যার ফলে আবারও চিকিৎসকদের নিরাপত্তার প্রশ্নের মুখে দিল্লির ডক্টর হেজওয়ার হাসপাতাল ঘটনা। গত শনিবার গভীর রাতে সেখানে কর্মরত চিকিৎসককে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ওই চিকিৎসক নাম প্রকাশ করতে চাননি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, রাত 1টা নাগাদ কপালে চোট নিয়ে একজন হাসপাতালে এসেছিলেন। তার কপালে কোনো আঘাতের কারণে গভীর ক্ষতও হয়েছিল এবং সেলাই করার প্রয়োজন ছিল। দ্রুত সেলাইয়ের তোড়জোড় শুরু করেন চিকিৎসকরা। তাদের অভিযোগ, কপালের ক্ষতস্থানে একটি সেলাই করার পর দ্বিতীয় সেলাইয়ের শুরুর মুহূর্তে রোগীকে ধাক্কা মেরে সরিয়ে দেন চিকিৎসককে, এমনকি গালিগালাজও করতে শুরু করে। রোগীর মত্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। একাধিক মামলা রুজু করা হয়েছে রোগী এবং তার আত্মীয়দের বিরুদ্ধে। রোগী সুস্থ হয়ে উঠলে পুলিশ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। আরজিকর হাসপাতালের কাণ্ডের পরে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা রুখতে কঠোর আইন প্রণয়নের দাবি উঠেছে। ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বাড়ানোর রাস্তা খুঁজতে সুপ্রিম কোর্ট জাতীয় টাস্ক ফোর্সও তৈরি করেছে। কেন্দ্রীয় সরকারের নথি বলছে, ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা চালু করার সময় দাবি উঠেছে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা রুখতে এই আইনে কঠোর ধারা যোগ করা হোক। কিন্তু মোদী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক সেই দাবি খারিজ করে দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুক্তি ছিল, কোনো বিশেষ শ্রেণীর জন্য আলাদা করে আইন হতে পারে না। আইনের চোখে সবাই সমান। তারপরেও অবশ্য সংসদের স্থায়ী কমিটির সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকার এ বিষয়ে খতিয়ে দেখুক, কিন্তু মোদী সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপই করেনি। অথচ 2019-এ কেন্দ্রীয় সরকার এজন্য পৃথক আইনের বিষয়ে উদ্যোগী হয়েছিল, পরে তা হিমঘরে চলে যায়। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ধর্ষণের অপরাধে কঠোর কেন্দ্রীয় আইনের দাবি জানিয়েছিল। উল্টো দিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বার্তা দিয়ে বলছেন, আজ দেশের সব রাজ্যে মা বোনদের যন্ত্রণা রাগ আমি টের পাচ্ছি। মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে মোদী বলেন, আমি ফের সব রাজ্য সরকারকে বলছি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্ষমার অযোগ্য পাপ। দোষী যেই হোক সে যেন পালাতে না পারে, তাকে যারা মদত করছে তারাও যেন বাঁচতে না পারে। হাসপাতাল, পুলিশ যেখানে গাফলতি হয়ে থাকে তার হিসেব নিকেশ করতে হবে। উপর থেকে নিচু তলা পর্যন্ত স্পষ্ট বার্তা দেওয়া দরকার। মোদীর প্রশ্ন, মোদী সরকার নিজে কেন এই বার্তা দেওয়ার কাছ থেকে পিছিয়ে গেল? নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।